4 হবে অ্যান্সার। সংখ্যাগুলো দিতে হবে মানে দেখো ইউনিট চেয়েছে, এককের ঘরের স্থানীয় মান চেয়েছে, একক স্থানীয় মান চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে এক্ষেত্রে আমরা পাওয়ারটাকে লাস্ট দুটো ডিজিটকে ভাগ করা মানে 4 দিয়ে ভাগ কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে ইউনিট মানে ইউনিট নিয়ে কাজ করব। 2 এর পর কত লিখবো, 53কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 তেরং 52, অবশিষ্ট কত 1, তাহলে পাওয়ার 1 লিখবো। এর 4 দিয়ে ভাগ করতে হবে পাওয়ারকে, এখানে আমি 4 দিয়ে ভাগ করবো, 10কে যদি ভাগ করি কত হবে, 4 2 8, অবশিষ্ট পড়ে আছে। দেখো ইউনিট ডিজিট নিয়ে বা এককের স্থান, তাই একক স্থান নিয়ে কাজ করছি, তাহলে 3 পর কত হবে, 2 হবে। আচ্ছা প্লাস এখানে ইউনিট কি আছে, 7 আছে, 27-এর ভিতরে 4 কবার যাবে, 3 থাকবে মানে এটা। এবার যারা ভাবছো যে 4 দিয়ে কেন ভাগ করছো, কারণ প্রতি 4 বারে গিয়ে কি হয় দেখা যায় কি, স্কোয়ারগুলো বা পাওয়ারগুলো কি হয়, রিপিট হয়। কি হয়, পাওয়ারগুলো রিপিট হয়, এই ইউনিটগুলো রিপিট হয়। চলো তাহলে এইবার ইউনিট ডিজিট নিয়ে প্রত্যেকটার ইউনিট ডিজিট লিখেছি কিন্তু, মানে একক স্থানীয় মান। 2 এর পর 1 মানে কি হবে, 2 হবে, প্লাস 3 এর পর স্কোয়ার মানে 9 হবে, প্লাস 7-এর কিউব মানে কত, 7-এর কিউব মানে 243, 343। তাহলে এখান থেকে ইউনিট ডিজিট নেবো, কারণ আমার ইউনিট ডিজিট নিয়ে কাজ, তাহলে নেবো কি ইউনিট ডিজিট। 7-এর কিউব মানে 343, কিন্তু আমার দরকার তো ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিট নিয়ে করবো। এটা আবার যদি আমি ক্যালকুলেশন করি কত হচ্ছে, 9 আর 2 11 আর 3 14, কিন্তু আমার কাজ কি নিয়ে, ইউনিট ডিজিট নিয়ে, তাহলে ইউনিট ডিজিট নেব। তাহলে অ্যান্সার হবে 14, এই 4, অপশন নাম্বার বি। কারো বুঝতে অসুবিধা, কারণ নেই। নেক্সট চলে যাব। এখানে একটা অঙ্ক দিয়েছে, তোমাকে পাওয়ারে আগে ভাঙতে হবে। কি করতে হবে, ভাঙতে হবে। এই ইনভার্স মানে কি, মাইনাসটার অর্থ কি, থাক মাইনাস আগে পড়ে, মাইনাসের গল্প পরে আসি। তো এটাকে আমরা যদি ভেঙে এই 4টাকে হাঁটাতে হবে, তাহলে 4টা হাঁটানোর জন্য কি করতে হবে, কারণ 5-এর পাওয়ার, দেখো 625কে যদি আমি 5 দিয়ে গুণ করে দেখো কি হবে, দেখো 5 5 25, ইন্টু 5 25 25 কত, 625 লিখতে পারি তো। তা এটা মানে কি, 5-এর পাওয়ার স্কোয়ার, এটা মানেও 5-এর পাওয়ার স্কোয়ার, তার মানে এটা মানে কি বলতে পারি, 5-এর পাওয়ার ডাইরেক্টলি 4, তার মানেই হচ্ছে 5-এর পাওয়ার ডাইরেক্টলি 4, কারণ গুণ যদি থাকে মানে কি পাওয়ার যোগ হয় জাস্ট, তাই না, একই সংখ্যা থাকলে। তাহলে 5-এর পাওয়ার 4, তাহলে 625কে আমরা কি লিখতে পারি, 5-এর পাওয়ার 4, আর এদিকে ইন্টু কত আছে, -2/4, তাহলে 4 4 কেটে গেল, তাই তো। আর এইটা মানে কি, পাওয়ার -2 মানে কি লিখতে পারি, এইটা সমান সমান 1-এর 5-এর স্কোয়ার। তাহলে 1-এর 5-এর স্কোয়ার হয় যদি হয়ে যায়, মাইনাস মানে 1/, হয়ে যায়, তার মানে কত হবে, 1/5 5 25। বুঝতে পেরেছো ভাই? আশা করি এখানে আর কারোর প্রবলেম থাকা উচিত না, প্রত্যেকটা পার্ট পার্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মাইনাস থাকা মানে পাওয়ার, সেটা 1/, হয়ে যাবে, বোঝা গেল? চলো এবার এই একটা রয়েছে, দেখে মনে হতে হবে খুবই কঠিন, সরলতম মান নির্ণয় করতে হবে, কিন্তু খুবই সোজা। তুমি একটুখানি সাজিয়ে লিখবে। আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস আছে, এখানে মাইনাস, কিন্তু একই বিষয়, এটাও সেম, প্লাস আছে মাইনাস আছে। আমি কি করব, পাশাপাশি নিয়ে চলে আসবো। কি করব, পাশাপাশি নিয়ে আসবো। যদি পাশাপাশি নিয়ে আসি ভাই, তাহলে এটা আমরা এইভাবে তো লিখতে পারি, √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, লেখা যায়, লেখা যায় কি, একদম। এটা একটা পার্ট করলাম, ইন্টু এটা একটা পার্ট করলাম, যে কি √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2 করাই যায়, যায় না, যায় কি না? তাহলে এটা যদি আমরা এ ধরি আর এটার মান যদি বি ধরি, তাহলে এটা a প্লাস বি,
এ মাইনাস বি, এটাও তাই যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সিম্পল। আমি যদি এটা √3 মানে এ ধরি আর √2 মানে বি ধরি, তাহলে এখানে কি এ প্লাস বি আর এটা এ মাইনাস বি। তো এখানে √5 মানে যদি এ ধরি, এটা এ আর প্লাস √2 মানে কি বি ধরি, তাহলে কি হয় প্লাস বি আর এখানে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মানে কি √3 এর স্কোয়ার। তাহলে √3 এর স্কোয়ার কত লিখতে পারি আমরা? √3 এর স্কোয়ার মানে কি, যেহেতু √3 তাহলে রুট আর স্কোয়ার আউট হয়ে যায়, পড়ে থাকবে 3। তাহলে মাইনাস 2 √2 এর স্কোয়ার মানে 2 হয়ে যাবে। তাহলে এটা একটা পেলাম, ইন্টু এই সাইডেও সেম। এটা মানে কি স্কোয়ার মানে বি স্কোয়ার, এটাও কত হয়ে যাবে? √5 মানে √5 এর স্কোয়ার মানে 5 হয়ে যাবে, মাইনাস √2 এর স্কোয়ার মানে 2 হয়ে যাবে। তাহলে এখানে হবে 1 ইন্টু এখানে 3। তাহলে অ্যান্সার কত হবে? 3 অ্যান্সার। বলো ভাই, দেখে মনে হচ্ছিল কঠিন, কিন্তু অঙ্ক সোজা। আগের দিনও শেখালাম এইটা, কিন্তু যে স্কোয়ার এরকম হয়। দেখে অনেকে ভয়তে এই অঙ্কগুলো ছেড়ে দেয়, আর এই টাইপগুলো ইদানিং কালে আসছে, সূচকের অঙ্ক আসছে না? তাহলে এই অঙ্কগুলো সোজা। আমি এই জন্য সূচকের অঙ্ক পার ডে দেখবার রাখার চেষ্টা করছি। নেক্সট দেখবো, এই অঙ্ক খুবই সোজা, যে শুধু কাজের পরিমাণটা আর টাকার পরিমাণটা নিচে, ব্যাস এইটুকু মনে রাখবে। একটি শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। ভেরি গুড। 20 দিন পরে 70 জন মারা গেল, বাকি খাবারে বাকি। দেখো তার মানে দেখো 200 জন লোক, ভালো করে বুঝবে, 200 জন লোকের কত দিনের খাবার মজুদ ছিল? 150 দিনের। এবার তার ভিতরে কয়দিন খেলে 200 জন লোক কয়দিন খেয়ে ফেলেছে? 20 দিন। তাহলে 20 দিন যদি খেয়ে ফেলে, তাহলে আছে আর কদিন? 130 দিন। তাহলে এইখান থেকে আমরা এইটুই বোঝার, কিছু না, যে 20 দিন পরে 200 জন লোকের আর কত দিনের খাবার ছিল? 130 দিনের। সমান সমান পরের শর্তে কি বলছে? 20 দিন পরে 70 জন মারা গেল, তাহলে আছে কয়জন বাকি আর? তাহলে আর 130 জন লোকের কতদিন চলবে? ধরে নাও 1 দিন চলবে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। এইটুকু বোঝাই ব্যাপার। তাহলে 130 সমান সমান উপরে কাটাকুটি যায়, তাহলে পড়ে থাকবে x7, তাহলে বাকি আর 200 দিন চলবে। কালকে এরকম একটা প্রশ্ন রেখে দিয়েছি, বুঝতে পারছো? কিছু আছে বলে অঙ্কটায়? কিচ্ছু নেই। শুধু মাথায় রাখতে হবে কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে হয় এই টাইপের অঙ্কে। এখানে কি বলছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। ভেরি গুড। 200 মিটার এগিয়ে যাওয়ার পরে একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। ওকে। এবং 50 সেকেন্ড পরে একে ধরে ফেলে। বি এর গতিবেগ কত? তাহলে তো বোঝাই যাচ্ছে। তাহলে দেখো ভাই, এখানে বলে দিল কি অঙ্কটা, যে এর গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাই তো? তাহলে এই যে বলে দিল 10 কিলোমিটার 10 মিটার, সরি 10 মিটার পার সেকেন্ড, সরি। এবার 200 মিটার এগিয়ে যাওয়ার পর বি শুরু করলো, তাহলে 10 মিটার পার সেকেন্ড, সরি। তাহলে এটা 10, এ এর গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ডে এ যাচ্ছে 10 মিটার করে। এবার এ যখন 200 মিটার এগিয়ে গেল, এরকম জায়গায় এ যখন চলে গেল, এখানে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে এ যখন 200 মিটার এগিয়ে গেল, তখন বি এইখান থেকে শুরু করলো। এইবার এ তো কিছুটা এগিয়ে যাবে, 10 মিটার করে এগিয়ে যাবে প্রত্যেক সেকেন্ডে। এবার বি আবার কি করছে, গিয়ে 50 সেকেন্ড পরে ধরা পড়ছে। প্র্যাকটিক্যালি বুঝো। তাহলে 50 সেকেন্ডে ধরা পড়ছে, মানে এ এরকম জায়গায় এসছে। তার মানে একটা জিনিস ভাবো, যে এ 10 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে 50 মিটার চলেছে, এ কিন্তু এখন এইখানে, আর বি তখন স্টার্ট করছে। তাহলে এই যে 50 সেকেন্ডে ধরেছে, এই 50 সেকেন্ড এ তো চলেছে কি না? চলেছে কিনা বলো? দুই রকম ভাবে দেখাচ্ছে আমি, দেখো চলেছে। তাহলে সেই 50 সেকেন্ডে এ কতটা পথ গেছে? 10 করে গেলে 500 মিটার গেছে।
তাহলে এই ও এ গেল 500 মিটার এইটুকু পথ, কিন্তু বি কিন্তু তখন শুরু করলো, বি 50 সেকেন্ডে এতটা পথ অতিক্রম করেছে, তাহলে বি টোটাল কত করলো? 700 গেছে। বোঝা গেল অ্যান্সার কি চাইছে? এইবার দেখে আসি অ্যান্সার। বি এর গতিবেগ কত মিটার পার সেকেন্ড? তাহলে বি এর গতিবেগ কত বলতে পারি? বি 50, তাহলে বি টোটাল গেছে 700 মিটার আর টাইম লাগিয়েছিল 50 সেকেন্ড। 0 কাটা 5 14 70। গ্রাফের সাহায্যে বুঝিয়ে দিলাম। কার কার বুঝতে অসুবিধা এবার বলো? 200 কে 50 দিয়ে ভাগ করলে তো হয়ে যাচ্ছে। 200 কে 50 দিয়ে ভাগ করলে 4 থাকবে। হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? 200 কে 50 ভাগ করলে কত হচ্ছে? 4 হচ্ছে। আর 10 আর 4 14। এবার দেখো এইটা তো গেল, একদম কনসেপ্ট ক্লিয়ার। এইবার দেখো একটা সিম্পলি বলে দিই যে কি 200 মিটার এগিয়ে আছে, আমরা শিখেছি যে কি ডিস্টেন্স 200 মিটার, আর একই দিকে গেলে গতিবেগ কি হয়? বিয়োগ হয়, এটা জাস্ট মাথায় রাখবে। তাহলে গতিবেগের সূত্র কি? তাহলে এ মাইনাস বি, কিন্তু এখানে বি এর গতিবেগটা বেশি যেহেতু বি ধরছে, বি এর গতিবেগ বেশি, তাহলে বি মাইনাস এ করবো, কারণ যার গতিবেগ বেশি সেটা কি আগে লিখবো আমরা। এইটা সমান সমান কি? গতিবেগ সমান সমান কি জানি আমরা? মোট ডিস্টেন্স বাই মোট টাইম। কত টাইম? 50 সেকেন্ড। তাহলে কাটাকুটি করলে কত? 4। তো বি এর তো গতিবেগ নেই, কিন্তু এর গতিবেগ আছে। এর কত? 10 মিটার পার সেকেন্ড সমান সমান 4। তাহলে বি সমান সমান কত হয়ে যাবে? এ পাশে -10 ও পাশে গেলে 14, তাহলে 14 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তার মানেই হচ্ছে এই 4 বেশি গতিবেগ বি এর থেকে। বোঝা গেল? তাই 14, তবেই ধরতে পারছে। চলো, একজন পরীক্ষার্থী 32% নাম্বার পেয়েছে, 32% নাম্বার পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো, ভেরি গুড। অপর একজন 37% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করলো। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে অঙ্কে কি বলে দিল, 32% নম্বর পেয়েছে আর ফেল করেছে কত নম্বরের জন্য? 18। দেখো 18 নম্বরের জন্য ফেল করেছে। আচ্ছা, তাহলে 32% নাম্বার পেয়েছে, তাকে এখনো 18 নম্বর দরকার, তবে গিয়ে পাস করবে বলেছে, পাস মার্কস। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলছে কি 37% নাম্বার পেয়েছে, কিন্তু সে নাম্বার কি হলো? 12 নম্বর বেশি। 5 নম্বর কত? 37% থেকে 12 কম, তাই তো নাকি? বেশি পেয়ে গেছে মানে কি? তাহলে আরো কম পেলে ও 5 নম্বর, 12 নম্বর বেশি পেয়ে গেছে, মাইনাস করলে পেয়ে যাও 5 নম্বরটা। তাহলে এখানে পার্সেন্টেজের ডিফারেন্স কত হলো? 5%। আচ্ছা, এর ডিফারেন্স কত হবে? -18 থেকে +12 যদি যাই, দেখো চিহ্নের পরিবর্তন হয়। কি হয়? চিহ্নের পরিবর্তন। আমি চিহ্নে যদি পরিবর্তন করি, এটা দেখো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তো এই মাইনাসের কোনো দাম নেই, যাই হোক। তো এখানে দেখো প্লাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 30 হয়ে যাবে। তাহলে 5% মানেই কত? 30। তাহলে 1% মানে কত ভাই? 5 6 30, মানে 6। তার মানে এইটুকু তো আমরা বলতে পারি যে 1% মানেই কত? কত? 6। তাহলে আমরা 32% মানে কত বলবো ভাই? এবার দেখো আমি জাস্ট মানটা পুট করছি, 32%-এর জায়গায় নাম্বারটা বসাচ্ছে, কারণ নম্বর চাইছে। তাহলে 32% মানে কত? 1 মানে যদি 6 হয়, তাহলে 32% মানে কত? তাহলে 6 দুগুণী 12, 6 গুণ করে দেবে। 6 দুগুণী 12, 2 হাতে রইল আমার 1, 318, 192। তো ও তো এখন 18 নম্বর পেলে তবেই পাস করবে। তাহলে 32% মানে 192, তারপরেও ওকে 18 পেতে হবে, তবে গিয়েই পাস। তাই যোগ করলে কত আসছে? 210। তুমি যদি মনে করো তোমার ভালো লাগছে না, তুমি এটার সঙ্গে যোগ করবে, দ্বিতীয় পার্টের সঙ্গে, দেখো আসছে কিনা। 37% মানে কত? 6 7 42 2, হাতে রইল আমার 4, 318 আর 4 22, 222। সেইখান থেকে 12 নম্বরও বেশি পেয়ে গেছে, তাহলে বেশি নাম্বারটা বাদ দিলেই 5 নম্বর। বিয়োগ করলে দেখো 210 আসছে কিনা। আসলো? তুমি যেদিকেই করো চলে আসবে। আশা করি এই অঙ্ক আর অসুবিধা থাকা উচিত না।
চলো নেক্সটের দিকে যাব ভাই। যেটা শেখাবো মনোযোগ দিয়ে শিখবে, শিখে যাবে। প্র্যাকটিসের মধ্যে থাকো। অঙ্ক আমি যদি তোমাদের অঙ্ক জল ভাত না করিয়েছি তো আমার নাম চেঞ্জ করতে বলবো না, কিন্তু বললো আমার কাছে আর পড়ার দরকার নেই। ঠিক আছে, চলো। বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য এত সেন্টিমিটার হলে মাঠের ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে বৃত্তাকার মাঠের পরিধির সূত্র কি? 2 pi r 2 পাই আর। ভেরি গুড। আর ব্যাসের পার্থক্য, ব্যাস মানে কি বলবো আমরা? pi 2r, r কারণ আর মানে ব্যাসার্ধ আর দুটো আর মিলে ব্যাস হয়, তাই লিখলাম yes 2r। আর এটার ভ্যালু বলে দিয়েছে কত সেন্টিমিটার পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল 30। আচ্ছা, এখানে ব্যাসার্ধ মানে আর এর ভ্যালু চাইছে, বুঝে গেল? তাহলে এখানে বা, এখানে কমন নেব কি? আর কমন নেব। তাহলে আর যদি কমন নিই এখানে কি 2 ইন্টু 22/7 মাইনাস 2 ইকুয়াল টু 30। আবার বা ক্যালকুলেশন করো। আর আমি ডাইরেক্টলি করবো কিন্তু এবার, হ্যাঁ, ইন্টু কি লিখবো? এখানে ক্যালকুলেশন করলে 7 তো এর নেই, এখানে গুণ করে দাও। 7 দুগুণি 14। তাহলে দেখো এটা গুণ করে দাও, 22 দুগুণি 44/7। 44/7 মাইনাস 2। তো কি করতে হয়? সেই আগের দিন করলাম না, মাইনাস থাকলে 7 দুগুণি 14 আর এখানে 22 দুগুণি 44। তাহলে 44 থেকে 14 বাদ দিলে কত হয়? 30/7। 30/7। তো এখানে 30/7 ডাইরেক্টলি কিন্তু করে দিলাম। আর এটা ইকুয়াল টু কত আছে? 30। তাহলে 30 কেটে গেল। তাহলে আর ইকুয়াল টু কত হবে? 7। এপাশে 1/7 আসে, ওপাশে উল্টে গেলে 7/1। তো নিচের অনেক তো আর দাম নেই, তাহলে এটা হয়ে যাবে আর এর ভ্যালু 7। অপশন নাম্বার ডিতে আছে। ক্লিয়ার? কিছুই না, সূত্র জানতে হবে, করে দিতে হবে। মনে হচ্ছে কঠিন অঙ্ক? কার কার মনে হচ্ছে অঙ্ক কঠিন? সবার মনে হচ্ছে কঠিন এখনো? আমাকে একজন বলছে, দাদা তুমি যখন করাও মনে হয় সব সোজা, আর আমরা করতে যাই যখন প্র্যাকটিস করতে যাই তখন হয় না। এরকম এরকম বক্তব্য নাকি? কথা বলছি হয়তো হয়তো, কিন্তু প্র্যাকটিস তোমাদেরও হবে ভাই। আগের দিনে একটা গল্প বললাম যে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করো আমার সাথে সাথে, দেখবে থট ভাবো, দাদা যেভাবে ভাবাচ্ছে সেইভাবে ভাবার চেষ্টা করো, ভাববে। একটু ভাবো ভাই, জীবনে ক্যারিয়ার গড়বে, একটু ভাবতে তো হবে। একটা অঙ্ক নিয়ে ভাববে না যে কিভাবে ইজিলি করা যায়? একটু ভাবো নিজেরা, তবে গিয়েই তো দিমাগ খুলবে। 1 এবং 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? তার মানে কি? তার মানে হচ্ছে, ভালো করে বুঝবে, 7 দ্বারা বিভাজ্য নয় আবার 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা বলতে পারি যে সংখ্যাটা 3 আর 7 একই সঙ্গে মাল্টিপেল, সেই সংখ্যাটা নেওয়া যাবে না। তার মানে কত? 21। বোঝা গেল? বুঝতে পারলে তো? এটা এই ভাষাটা বুঝতে পারলে যে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তার মানেই হচ্ছে 3 আর 7 মাল্টিপেল যেটা আছে, কারণ 3 দ্বারা বিভাজ্য আর 7 দ্বারা নয়, তার মানে 3 আর 7 মাল্টিপেলটা 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 7 দিয়েও ভাগ যাবে। তো কিন্তু বলেছেন 7 দিয়ে ভাগ যাবে না, তার মানে 21 দিয়ে যেগুলো যেগুলো ভাগ যাবে সেগুলো আমরা নিতে পারবো না, তাই তো? তাহলে প্রথম কাজ করব 3 দ্বারা, এগুলো নিতে পারুন। হ্যাঁ, মানে 21 দোকানে 42, তাহলে ওটাও নেওয়া যাবে না? কেন নেওয়া যাবে? কারণ 42 কে তো 7 দিয়ে ভাগ করা যাবে। এখানে বলে 7 দ্বারা ভাগ করা যাবে না। যাবে কি নেওয়া? না, ওই জন্যই মাল্টিপেল করে দিলাম। দেখো 3 দিয়ে বিভাজ্য, 42 তো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা ভাগ যাবে না, কিন্তু নেওয়া যাবে না। তাহলে তার জন্যই 21 করে দিলাম। ক্লিয়ার? এই টাইপে এইভাবে করতে হবে, একটু বুঝবে, বুঝে যাবে। তাহলে প্রথম কাজ হবে আমাকে নাকি, তাহলে প্রথম কাজ কি হবে আমার? প্রথম কাজ হবে একে আমাদের 3 দিয়ে ভাগ করা। 3 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 63 সামথিং। মানে সে আমার পয়েন্ট আসবে না তো ভাই, কতবার যাবে, কারণ যতগুলো সংখ্যা 66 বার যাবে। 66 বার গেলে কিন্তু অপশনে 66 থাকবে, অ্যান্সার করলেই ভুল হয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে যে 200-র মধ্যে 21 কতবার যাচ্ছে। 9 বার। 9 বার যাবে। 21 কতবার যাবে? 9 বার, কারণ 210 যদি করি 10 গুণ করলে 210 হয়ে যাবে, তাহলে 9 বার যাবে।
তাহলে এই ৬৬ থেকে কিন্তু আমার ৯টাকে বাদ দিতে হবে। তাহলে কত হলো? 57 57 তাহলে অ্যান্সার কিন্তু ৫৭। বুঝতে পারলে? হুম হ্যাঁ কারণ ভাই দেখো ২১, ৪২, ৬৩, ৮৪, ১০৫, তারপর কত? ১২৬, এরকম করে এইগুলো ৩ দিয়ে বিভাজ্য, আবার ৭ দিয়েও বিভাজ্য। তোমার ৭ দিয়ে বিভাজ্য তো নেওয়া যাবে না। তার মানেই হচ্ছে ৩ সাথে ২১, মানে মাল্টিপল ২১। বোঝা গেল? এটাই হচ্ছে ফান্ডা। যদি একটা দিয়ে আসে যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি, তাহলে এই যে ৬৬টা। 66 হবে। আচ্ছা, চলো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ৩০ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৯ ভাগশেষ থাকে? তাহলে ১২, ১৮ আর ৩০ কত বলেছে? ১২, ১৮ আর ৩০। আমরা একটা অন্যরকম প্রসেস তোমার শেখাবো। ১২, ১৮ আর ৩০, কারণ টাইমটা খুব কম থাকে তো পরীক্ষার সময়, লসও করার টাইম নেই। বলেছে কি ৯ ভাগশেষ থাকে। ১৮৯। কি বলেছে ভাই? ৯ ভাগশেষ থাকে। ৯ যদি ভাগশেষ না থাকতো তাহলে কি হতো? তাহলে পুরো মিলে যেত। 353 তাহলে পুরো মিলে যেত, তার মানে মিলে যেত। ভাগ হয়ে যেত। তাহলে প্রত্যেকটা থেকে আমরা ৯ বিয়োগ করে দেখব যে কোনটা পুরোপুরি মিলে যাচ্ছে, মানে ভাগ যাচ্ছে, তাহলে সেটাই অ্যান্সার। ৯ যদি বিয়োগ করি, ৩৬২ থেকে ৯ বিয়োগ করলে কত হবে? তাড়াতাড়ি বলো একটু, টুস করে। ১৮৯ টা হবে মনে হচ্ছে। এটা ৩৫৩। এটা কত হবে? ১৮০। ১৮০। এটা কত হবে? 162 ১৬২। এটা কত হবে? ১৮৮। ১৮৮ এলো। অ্যান্সার কি চেয়েছে? ক্ষুদ্রতম। এটা খেয়াল রাখবে আবার। ক্ষুদ্রতম মানে কি? ছোটটাকে নেব। ঠিক আছে? ১৮০, এই ৮০টা হবে ১৮৯। আমরা নেব দেখো ছোটটা। তাহলে প্রথম দেখব সব থেকে ছোট কে আছে? ১৬২। এবার দেখো কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে আমি যে সংখ্যাটাকে ভাগ করব মাস্ট বি কি? শূন্য থাকতে হবে। তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার এটা হবে পুরোপুরি ভাগ যাওয়ার জন্য। তাহলে অ্যান্সার 189। দেখো একটা দেখেই বাজিমাত। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই হচ্ছে তোমাকে জানার যে কীভাবে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে হয়। এটা তো আমি দেখালাম বলে তোমার টাইমটা দেখালাম, কিন্তু পরীক্ষার সময় তুমি এইটুকু পাতাবে, 4টে পাতাবে, এগুলোও পাতাবে না। তখন দেখলেই বোঝা যাচ্ছে যে একটা মাত্র শেষেই শূন্য, তার মানে ওটাই অ্যান্সার। কত সোজা। আর তোমরা কীভাবে কি করে এসে পরীক্ষায় নাম্বার পাও না কেন বুঝি না। একই জায়গায় পড়েছো, একটা ছেলে 70+ পাচ্ছে আর একটা ছেলে পাস করতে পারছে না। দিস ইজ ভেরি ব্যাড। নেক্সট, ১৭০-এর সাথে কোন সংখ্যার 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়? এই টাইপের অঙ্ক এক্স ধরো, মাঝে মধ্যে বলি না, এক্স ধরো না, কতটুকু সময় লাগবে? ১৭০-এর সাথে কোন সংখ্যা কোনো সংখ্যা 30% যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হবে। তার মানে কি? আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স, ধরে নিলাম এক্স, তাহলে ১৭০ এর সাথে কোনো সংখ্যার 30% মানে 30x/100। 30% মানে কি? এক্স এর 30%, তাই 30x/100 যোগ করলে, যোগ করলে যোগ চিহ্ন দিয়েছি, যোগফল, তাহলে যোগফল সমান কত হয় বলেছে? সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান, তাই 2x হয়ে যাবে। এক্স যদি সংখ্যাটা ধরেছি তাই 2x হয়ে যাবে। তাহলে এইখান থেকে এবার করো, এক্সগুলোকে এক পাশে রাখো, তাহলে এ পাশে 3x/10 প্লাস -2x হয়ে যাবে। আর এদিকে দেখো এই পাশে মাইনাস, ও পাশে কিন্তু মাইনাস হয়ে যাবে, তো ও পাশে নিয়ে যাও, সবথেকে বেস্ট হয়। এগুলো বোঝো তো তোমরা নাকি? এটা যখন এই পাশে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে আমি এটাকে এই পাশেই রেখে দিই, মাইনাস যাতে না হয়, রেখে দাও না, অসুবিধা কোথায়? এটাকে ও পাশে নিয়ে যাও, 2x, এটা -3x/10, ক্যালকুলেশন করো কত হবে? ১৭০ ইকুয়াল টু, এখানে এই যে একটু আগে শিখলে 10 দুগুণি 20x থেকে 13x মানে 17x/10। এই যে 10 দুগুণি 20x, তার থেকে -3x বাদ যাবে, কত হবে?
17x হবে না? 100 হবে উত্তর। তাহলে এখানে 17x সমান সমান উপরে উপরে কাটা যায়, 17 17 কেটে গেল, মানে এখানে 10 আসবে। তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে x এর ভ্যালু কত আসবে? 100 আসবে। তাহলে x মানে এই সংখ্যাটা ধরেছিলাম, অ্যান্সার 100। তাছাড়াও এই অঙ্কগুলো যদি মনে হয় যে দাদা আমি অপশন টেস্ট করবো, ইউ ক্যান ডু। অপশন টেস্ট খুব দ্রুত হবে। দেখো যদি আমি 80 ধরি, 80 এর 30% কত হবে? 24 হবে। তাহলে 170-এর সঙ্গে 24 যোগ করলে কখনোই 160 আসা সম্ভব না, কারণ এর থেকে তো কম হবে মানটা। কি? এর থেকে মানটা কম হবে, তাহলে যোগের তো প্রশ্ন, তার মানে 80 তো কোনো গল্পই আসছে না, কারণ 80 ডবল কত? 160। 160, তাহলে এর সঙ্গে আমি যদি যোগ করি মানটা তো আরও বাড়বে, তাতে কখনোই আমার ডবল আসার কোনো প্রশ্নই হচ্ছে না, কারণ সংখ্যাটি ডবল বলেছে, তাই সংখ্যাটি 80 হতেই পারে না। বোঝা গেল কি বললাম? তারপর 90 যদি ধরি, 90 এর সংখ্যাটা ডবল বলেছে মানে 180 হতে হবে। কীভাবে? 90 এর 30%, তাই 90 এর 30% মানে কত? 3 নং 27, 27 হয়। দেখো 30% মানে 2 শূন্য আউট হয়ে যাবে, ঠিক আছে, এর শূন্যটাও শূন্যটা, তাহলে 27 যদি হয়, এখানে 27 যোগ করলে তো আমার ইউনিটি 0 আসছেই না, এটাও হবে না। এবার 100 ধরবো, 100 যদি ডবল করি হবে কত? 200। 100 এর 30% মানে কত? 30। 170-এর সঙ্গে যদি 30 যোগ করি কত আসবে? 200 চলে আসে, এটাই answer। এটাকেই বলে অপশন টেস্ট, সময় লাগবে না ভাই করতে। চলো নেক্সটে যাই। এ ও বি দুইজন 4:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ভেরি গুড। এ 6 মাসে, দেখো তাহলে এ ইস টু বি এর মূলধনের রেশিও বলে দিল 4:3। ওকে। এ 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, ঠিক আছে, তাহলে এ কিন্তু 6 মাস পরে ব্যবসা ছেড়ে দিল, ব্যবসাতে 2:3 হলো লভ্যাংশ হলো, তার মানে কি এ কিন্তু 6 মাস পরে ছেড়ে দিল, তাহলে বি কত সময় বাড়াতে? তাহলে এখানে বোঝাই যাচ্ছে, আর লভ্যাংশ যে 2:3 বলে দিয়েছে, তাহলে এখানে দেখতে পেলাম আমরা যে এ ইস টু বি এর অনুপাত কত? কত দেখে আসলাম? 4:3। 4:3 4:3 হচ্ছে মূলধনের রেশিও। এবার এইখানে দেখো এ 6 মাস পরে চলে গেছে, তার মানে এ টাকা খাটিয়েছে ক মাস? 6 মাস। তাহলে এ বাই বি আকারে লিখবো, ইজি হয়ে যাবে। তাহলে এ খাটিয়েছে 6 মাস টাকা, ভগ্নাংশ আরও লিখবো, হ্যাঁ। তাহলে মূলধনের সঙ্গে টাইম গুণ করলে কি পায়? লভ্যাংশ পাই। বি এর সময়টা বের করব, বি তো বলে দেয়নি টাইমটা, বি এ ধরে নাও এক্স মাসের জন্য, আর এই লভ্যাংশ রেশিওটা বলছে 2:3, আর সেটাকে আমরা ভগ্নাংশ লিখেছি, মানে এটাকেও ভগ্নাংশ করে লিখবো, ব্যাস এইটুকু। সমান সমানের নিচে নিচে উপর উপরে কাটাকুটি যায়, 3 3 কেটে দিলাম, এটাই কাটলে কত হয়ে যাচ্ছে? 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। সমান সমান উপর উপরে নিচে নিচে কাটাকুটি যায়, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত করে রয়েছে? 12। তাহলে 12। তাহলে বি 12 মাসের জন্য খাটিয়েছিল, বি 12 মাসের জন্য খাটিয়েছিল, এখানে অ্যান্সারটা নেই, যাই হোক, তাহলে বি 12 মাস বা 1 বছরের জন্য খাটিয়েছিল। নেক্সট, এ ও বি একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 30 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে এ চলে যায়, বি বাকি কাজ 8 দিনে শেষ করে। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমরা এফিসিয়েন্সি, এই কে গো, মাইক্রোফোন অফ করো ভাই। এর এলসিএম করলে কত হবে? 150। এর এলসিএম 150 করলে আমরা মোট কাজ পাই, তাহলে এটা 150 হয়ে যাবে। 6 25 150, 5 30 150, তার মানে এ প্রত্যহ 6 ইউনিট করে করে, বি প্রত্যেক দিন 5 ইউনিট করে করে, তাহলে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর এ চলে যায় বলছে, বুঝবে এইখানটা। একত্রে কাজ শুরু করার কিছুদিন পর এ চলে যায়, বাকি কাজ বি 8 দিনে শেষ করে, লাস্টের 8 দিন কে করলো? বি। তাহলে লাস্টের 8 দিন যদি বি করে, কত করবে? 5 8 আর 40, তার মানে ওরা একত্রে কত ইউনিট করেছিল? 110। ওরা একত্রে কত মানে করে 10 করে? দিন। 5 6 11 করে করে, 11। তার মানে 110 ইউনিট কাজ ওরা একত্রে করেছিল। একত্রে যদি করে, আচ্ছা ওরা 110 ইউনিট কাজ একত্রে করেছিল, আর এটুকু আমরা পেয়েছি। তাহলে 110 ইউনিট কাজ যদি ওরা একত্রে করে, তাই না, তাহলে এক এক দিনে তো ওরা একসঙ্গে কত করে করছে? 11, সেটা দিয়ে ভাগ করবো। 11।
তাহলে 10 দিন। তাহলে অ্যান্সার কি চেয়েছে? এ কতদিন কাজে নিযুক্ত ছিল? তাহলে এ তো ছিল 10 দিন, তারপরে চলে গেছে। তাহলে অ্যান্সার অপশন সি। প্লাস 8 হবে না? আর যদি মোট বলতো তাহলে না 18 রে হতো। বাবা, এর কথা চেয়েছে তো, এ তো চলে গেছে, হ্যাঁ, বাকি তো বি করছে একা। হ্যাঁ। যদি বলতে বি কতদিন করেছে তখন হতো 18 দিন, বা মোট কতদিন লেগে সেক্ষেত্রেও 18 দিন। বুঝা গেল? চলো, এ তো চলে গেছে না 10 দিন করে, তবেই তো বাকি 8 দিন লাস্টে করেছে ওটা। আচ্ছা, এটা খুবই সোজা। এত গুণ এত বর্গমিটার পরিমাপের একটি জমিকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টাইল লাগবে? এগুলো কি করে করতে হয় মনে আছে তো? গসাগু কি করতে হয়? এত বর্গমিটার পরিমাপের একটি বাবা জমিকে বাঁধাতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টাইল লাগবে? হয় না দাদা, বুঝতে পারি না। এখানে কমন ফ্যাক্টরটা বাদ দিতে হবে। কি করতে হবে? কমন ফ্যাক্টরটা বাদ দিতে হবে। ঠিক আছে, গসাগু বের করতে হবে। তাহলে তিন গসাগু বের করো আগে। গসাগু এর ভিতরে কমন পার্ট কি আছে? 3 225 আর 48 কি আছে? সর্ববৃহৎ বর্গাকার মানে কতগুলি টালি? সর্ববৃহৎ মানে কি? গসাগু। গসাগু বের করো। 3 গসাগু 3 দিয়ে যাবে। 3 গসাগু। ঠিক আছে, তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি কত পড়ে থাকবে? 75 এটাকেও 3 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 16। 16। বা তুমি ডাইরেক্টলি করতে পারো 3 এর স্কোয়ার, করতেই পারো, তাই তো? এই দেখো, এইটা হচ্ছে কি টোটাল বর্গমিটার, 225 ইন্টু 48। সর্ববৃহৎ বললে আমরা কি বের করি? গসাগু। যেহেতু বর্গাকার, তাহলে গসাগু মানে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 3 পেয়ে যাবে। কমন পার্টটা হচ্ছে বর্গাকার। সর্ববৃহৎ মানে কি? কি শিখেছো? সর্ববৃহৎ বললে কি করি আমরা? গসাগু। গসাগু। তো গসাগু কত? 3। তাই 3 মানে হচ্ছে সেই বর্গক্ষেত্রের বাহু, যে বর্গাকার মাপ করছো তুমি টালি, তাহলে তার ক্ষেত্রফল করতে হতো। তাহলে 3 এর স্কয়ার কত? 9। এবার কাটাকুটি করো, 9 দিয়ে কাটলে কত আসছে? 9 25 225। তাহলে 48 ইন্টু 25 করলে কত অ্যান্সার আসছে? 4 12 48 মানে 1200 আসছে। বুঝতে পারলে এবার? কত সোজা বলো তো? কিচ্ছু নেই। আগেরটা যেটা করছিলেন ওটা দিয়ে তো সেমই আসছে। হ্যাঁ, সেমই তো আসবে। কাটাকাটি এটা একটু সেমি, এটা কেন আসলো? ওই জন্যই তো আসলো। 3 গুণ 3 কেন হলো? কারণ এই যে বর্গাকার রে বাবা, এরও তো ক্ষেত্রফল, এটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে একেও তো ক্ষেত্রফল দিয়েই ভাগ করতে হবে। বোঝা গেল? ওই তো একই বিষয়, সেটাই বলছি, বিষয় তো একই। চলো নেক্সট। এত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? তোমার দেখতে হবে। প্রথমে আমার 3-এর রুলস, 4-এর রুল দেখো। 4-এর রুলসটা আগে দেখি। 4-এর বলছে শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তবে সংখ্যাটি 4 দিয়ে যাবে, কিন্তু যাচ্ছে না, এটা অ্যান্সার হতে পারে না। এবার 9 আর 3-এর রুল সেম, দেখা খুবই সোজা, একবার গুনলে হয়ে যাবে। 7 আর 3-এ 10, আর 8-এ 18, আর 6-এ কত? 24, আর 3-এ 27, 7 আর 8-এ 7 আর 8-এ 35। আচ্ছা, 35 কি কোনোভাবে 3 দিয়ে ভাগ যায় না, হবে না অ্যান্সার। 9 দিয়ে যাবে, হবে না অ্যান্সার। তার মানে অ্যান্সার 11 দিয়ে হয়ে গেল। 11 দিয়ে হচ্ছে কিনা জাস্ট চেক আউট করার জন্য তোমাদের দেখাচ্ছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এইভাবে দেখে হয়ে যাচ্ছে মানে এটাই অ্যান্সার, আর দেখবে না কিন্তু। আমি জাস্ট দেখানোর জন্য। দেখো 8 7 15, 0 আবার 8, তাহলে কত হলো? 15 আর 8-এ 23 হলো এক পাশে করে, একটা বাজে একটা করো আবার। 6 আর 3-এ 9, 9 আর 3-এ 12, ডিফারেন্স করলে 11 চলে আসছে। আমরা শিখেছি যে 0 বা 11 আসা মানে 11 দিয়ে বিভাজ্য, তাহলে এটাই অ্যান্সার। চলো নেক্সট যাই। আচ্ছা, এটা তুই করলাম এমন টাইপ কালকে, বলো এটা আজকেও ভাঙতে হবে, কিন্তু আগের দিন শিখিয়েছি, আজকে তোমাকে ভাঙা লাগবে। বলো এটা কি হবে ভাঙলে? এটাকে আমরা ভাঙতেই পারি। কি রে ভাঙবো? দেখলেই বোঝা যাচ্ছে কার কিউব? 0.5। 0.5 এর কিউব করলে আসবে 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5, আসবে না? এটা করলেই তো আসে কি 3।
এটা আসে, তাহলে এখানে 0.5 মানে এ ধরতে হবে, আর এটা কি 0.3, তিনটে এক দশমিক হয়ে যাচ্ছে, তাহলে 0.5 মানে ধরবো এ, 0.3 মানে ধরবো বি। তাহলে উপরে কি বলতে পারি, এ কিউ, এটা মানে কিউব, এ কিউ প্লাস বি কিউব রয়েছে। আর নিচে কি আছে, এটা কি আছে, এর স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে তার মানে বলতে পারি এ স্কোয়ার মাইনাস, দেখো 3 5 15, দেখো দুটো আগে দশমিক, তাহলে এটা কি এ বি প্লাস, এটা মানে কি স্কোয়ার, 0.3 স্কোয়ার করলে দুটো আগে 3 দিকে নয়, দুটো আগে দশমিক, তার মানে কত হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তো গতকালই শিখেছিলাম এ কিউ প্লাস বি কিউ সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কাটাকুটি করলে দেখাচ্ছে এটা আউট হয়ে যাচ্ছে, এটা আউট, পড়ে আছে কি এ প্লাস বি। তাহলে লাস্টলি এ প্লাস বি মানে কত, এ মানে 0.5 প্লাস বি মানে 0.3, তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে 0.8। তাহলে অ্যান্সার হয়ে যায় 0.8, দেখতে ভালো লাগছে 0.8। বোঝা গেল, গতকাল শিখিয়েছি আজকেও শিখলাম, শর্টকাট কি শেখাবো আর বলো, তোমাকে এটা ভাঙা শিখতে হবে, গতকালও বলছিলাম পরীক্ষা এমন টাইপ এখন আসছে, মাথায় রাখবে। চলো, ঘাবড়ানোর কিচ্ছু নেই। চাল ও গমের খরচের অনুপাত দিয়েছে, বর্তমানে চালের দাম দিয়ে দিয়েছে, গমের দাম এত অনুপাতে আছে, কিছুই না কিন্তু বর্তমানে চালের দাম এত অনুপাতে এবং গমের দাম এত অনুপাতে বৃদ্ধি। তার মানে কি, আগে চালের দাম 2 টাকা ছিল, এখন হয়েছে 3 টাকা, আগে 4 ছিল, এখন হচ্ছে 5 টাকা, এই তো দিয়েছে। বর্তমানে চাল ও গমের জন্য খরচের অনুপাত চেয়েছে, কিচ্ছু নেই কিন্তু। তাহলে চাল ও গমের খরচের অনুপাত কত, 7:3 বলেছে। তো এটা আমরা কি করব বলো, বর্তমানে চালের দাম 2:3 অনুপাত এবং গমের দাম 4:5 অনুপাত বৃদ্ধি পায়। তাহলে বর্তমানে চাল ও, আচ্ছা কি করো মোহিত, পারবে না, মোহিত রঞ্জন মল্লিক ভুল গায়া হয়, দেখো বাবা ভুলে গেলে তো হবে ক্লাই। চাল ও গমের খরচের অনুপাত 7:3, চাল ও গমের খরচের অনুপাত হচ্ছে 7:3। আচ্ছা, চালের দাম 2:3 অনুপাতে কি হলো, 2:3 অনুপাতে, এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে চাল ও গমের জন্য খরচ অনুপাত কত, পারবে না মোহিত, নাহলে করবো আমি, চাপ নেই, চাপ আর কি আছে। মোহিত ভুলে গেছে অঙ্কটা, দেখো তাহলে 2:3 দুটোই কি চালের দাম নাকি একটা চাল একটা গম, কোনটা, এই যে 2:3 এটা চালেরই দাম, 2 টাকা ছিল এখন বৃদ্ধি হচ্ছে এটা 3 চাল, টাকা হয়েছে। এটা চাল, আগে 2 টাকা ছিল এখন 3 টাকা, এটা গম, আচ্ছা, এটা কিছুই না, খুবই সোজা। তোমার এখানে পরিমাণটা বের করতে হবে। তোমার আগে 7 টাকা খরচ হচ্ছিল, 2 টাকা করে দাম ছিল, তাহলে কত পরিমাণ পেতে, এইটুকুই তো, কিচ্ছু নেই, বুঝলে না, এটা তোমার খরচ ছিল, এটা চাল বাবদ প্রথমে খরচ ছিল, এটা গম বাবদ প্রথমে খরচ। প্রথমে আগে দামটা কত ছিল বের করো, প্রথমে খরচ ছিল 7 টাকা, তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি, দাম দিয়ে ভাগ করি, কি পাবো, এটা আমি পরিমাণ পেলাম, কি পেলাম, কি পেলাম, পরিমাণ পেলাম, পরিমাণ পেলাম, তার সঙ্গে আমি এটা দেখো যত পরিমাণ পেই তার সঙ্গে আমি দাম গুণ করলাম, এখনকার দাম কি পেলাম, তাহলে কি পেলাম বলো তো, এবার কথা বলছে না, যেটা বৃদ্ধি হয়েছে সেই দামটা। চলো আবার আসছি, তারপরে দেখছি কি আসছে। এবার এটা এটা হচ্ছে চাল, হ্যাঁ, এবার দেখো গমটার ক্ষেত্রে কি হবে, এটা তো গম, আর একবার দেখে নি, চাল গম না গম চাল আগে, চাল গম, চাল গম, ঠিক আছে।
বর্তমানে চাল গমের জন্য খরচ। ঠিক আছে, দেখো এইবার দেখো, তাহলে এখানে আগে 4 টাকা করে দাম ছিল, খরচ হচ্ছিল কত? কত হচ্ছিল? কথা বলতে হবে। 3 টাকা। 3। তাহলে আগে আমার খরচ ছিল 3 টাকা, আর আমি সেই গমটা দাম ছিল প্রত্যেক কেজিতে 4 টাকা। তাহলে এটা কি পেলাম? যখনই ভাগ করলাম দাম দিয়ে কি পাবো? আচ্ছা, মোট খরচকে আমরা দাম দিয়ে ভাগ করলে কি পাই রে বাবা, বলো? পরিমাণ পাই। পরিমাণ আমি পরিমাণ বললাম কতটা তুমি জিনিস? 100 টাকায় কিনেছো, তোমার দামটা ছিল ক টাকা? 10 টাকা করে। তুমি ক কেজি পেয়েছিলে? কি করবে তুমি? মোট 10 খরচকে কেজি 10 কেজি। 10 দিয়ে ভাগ করে 10 কেজি পেতে, এটাও তো তাই। আর এখন সেই পরিমাণটা কত হয়ে দাঁড়িয়েছে? তোমার 5 দাঁড়িয়েছে। কত দাঁড়িয়েছে? 5 দাঁড়িয়েছে, তাই তো নাকি? আর এটা হচ্ছে রেশিও আসছে, এটা আসছে রেশিও। এবার রেশিও যদি আসে 3 একদম সোজা, কিন্তু দেখেছো কিছু আছে বলো? সমান সমান, এই অনুপাত তো, এটা অনুপাত চেয়েছে এটারই, কেটে গেল 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি এটা কী হবে? 7 দুগুণী 14, আর এখানে 5। অ্যান্সার কত? 14:5। বুঝতে অসুবিধা কারোর? নাহলে আবার বোঝাবো, কোনো সমস্যা নেই আমার। কনসেপ্ট বুঝতে পারি না। কনসেপ্ট বুঝতে পারোনি, তাই তো? চলো, আচ্ছা, চাল আর গমের প্রথম খরচ কত ছিল বলো? প্রথম খরচ ফার্স্ট খরচ কত ছিল? কত বলেছিল অঙ্কে? চাল 2 টাকা। 2:3। 2:3। আচ্ছা, তাহলে চাল বাবদ খরচ হচ্ছিল 2 টাকা, আর গম বাবদ 3 টাকা, 3 টাকা। এই ছিল। এইবার চালের দাম বাড়লো, বেড়ে কত হলো? 4 টাকা। 4 টাকা। তাহলে চালের দাম বেড়ে, আগে ছিল কত চালের দাম? 2 টাকা। অঙ্কে দেখো বলেছে 2:3। 4 টাকা কোথায় পাচ্ছ তুমি? বর্তমানে চালের দাম আমি 2:3 অনুপাতে বেড়েছে। তার মানে কি? এই শিখছো? বর্তমানে 3 টাকা। 2:3 অনুপাতে বেড়েছে মানে কি? আগে ছিল 2 টাকা, এখন হলো 3 টাকা। আর এদিকে গম বলেছে 4:5 অনুপাতে বেড়েছে। কি বলেছে? গমের দাম আগে ছিল 4 টাকা, এখন 4 টাকা। হয়েছে 5 টাকা। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা আগের দাম, আর এটা হচ্ছে এখনকার দাম বর্তমানে। এবার আগে তোমার চাল বাবদ মোট ক টাকা খরচ হচ্ছিল? 7 টাকা। পরিমাণ তো এখানে সেম, যে তুমি কত পরিমাণ কিনছো। তাহলে পরিমাণের সঙ্গে যদি আমি এখনকার দামটা গুণ করে দিই, তাহলে আমি মোট এখন কত খরচ হচ্ছে পাবো তো নাকি? বলো। হ্যাঁ। তাহলে তুমি দেখো, হ্যাঁ। যখন তোমার চালের দাম 2 টাকা করে ছিল প্রতি কেজি, তখন তোমার মোট খরচ কত হয়েছে? আচ্ছা, কোথাও একটা এখানে মানে 7 না কোথাও আছে মনে হয়। ও 7:3, সরি। ওটা 7:3। ওই জন্য বলছি কি ব্যাপার, 7:3। তো যাই, এখানে 7 হবে, এটা একই বিষয়। তো 7:3 ছিল। তাহলে তোমার যখন 2 টাকা করে প্রতি কেজির দাম ছিল, তোমার টোটাল টাকা লেগেছিল কত বাজারে গিয়ে? 7 টাকা। তাহলে তুমি চাল কট্টুক পেয়েছিলে, কি করবে তখন? 7/2। তো 7/2 করলে পেয়ে যাবে, তাই তো? দেখো তুমি 7 টাকা তোমার টোটাল খরচ হলো চাল কিনতে, আর চালের কেজি হচ্ছে 2 টাকা। তুমি ক কেজি চাল পাবে মুখে মুখে বলো তো? ওই 3.5 কেজি। 3.5 কেজি, মানে 7কে 2 দিয়ে ভাগ। তাহলে এইটা হচ্ছে পরিমাণ। তো পরিমাণ তো আগেও যা ছিল এখনো তাই। বুঝতে পেরেছো? তাহলে এইটা হলো আগে দাম ছিল। তাহলে এখনকার একটা অ্যান্সার চেয়ে, তাহলে এখন কত টাকা খরচ হবে 7 কেজি কিনতে গিয়ে? 3 টাকা। 7/2 ইন্টু 3। 7/2 মানে তো পরিমাণ পেয়েছিলে, ইন্টু 3 পেয়ে গেলে। এটা হচ্ছে চালের মোট খরচ এখন এটা, আর সেটাই অ্যান্সার চেয়েছে। তাহলে গমের দাম আগে ছিল 4 টাকা করে, গমের জন্য মোট খরচ হতো কত? 3। তাই 3 টাকা মোট খরচ, আর প্রত্যেক কেজির দাম 4 টাকা করে যদি হয়,
তাই 4 দিয়ে ভাগ করব। বোঝা গেল? পেয়ে গেলাম কি পরিমাণ, গম কত পরিমাণ কিনছিলাম। এটা বুঝতে পেরেছো তো? এটাও এইবার এখন গমের দাম কত করে প্রতি কেজির দাম? 5 টাকা। তাহলে 5 গুণ করলে এখনকার মোট খরচ দা পেয়ে যাব। এটাই হচ্ছে গল্প, আর কিচ্ছু নেই ভাই। তাহলে অনুপাতে 3 কেটে গেল ওপরে, এখানে 2 কাটলে 2 দুগুণে 4, তাহলে 5/2, তো 2টার সঙ্গে গুণ হয়ে যায়, 7×2 = 14, আরে বাবা 7×2 = 14, আর এদিকে 5 পড়ে আছে। বুঝতে পেরেছো? সিম্পল কনসেপ্ট, একদম জটিল কিচ্ছু নেবে না। তুমি হাটে গেছো সেই হিসেবে ভাববে, হয়ে যাবে অঙ্ক। চলো নেক্সট। 100 মিটার দীর্ঘ একটি, কোথায় গেল? 100 মিটার দীর্ঘ একটি মেল ট্রেন বিপরীত দিক থেকে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনের গতিবেগ কত? দেখো এখানে কি বলতো, বলছে যে 35 কিলোমিটার বেগে এগিয়ে আসছে, তাহলে মেল ট্রেন বিপরীত দিক থেকে এত এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে 4 সেকেন্ড, ট্রেনের যাত্রীকে যখন অতিক্রম করছে 4 সেকেন্ডে, সেখানে কিন্তু তার কোনো কিছু আছে? কি বলতে চাইছি বুঝতে পারছো? 4 সেকেন্ডে যখন অতিক্রম করলো, তার মানে কি ট্রেন তার অতিক্রম করলো ট্রেন। আচ্ছা দেখছি তাহলে 100/4, তাহলে 100/4 করলে কত? 25, আর কিলোমিটার গেলে পরে 90। 25। ঠিক আছে, তাহলে 25 গেল। এটা কেউ বুঝতে পেরেছো? সবাই তো বুঝার কথা। এবার যে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার মানে কত গুণ করতে হয়? 5/18। কে বুঝতে পেরেছো অঙ্কটা? আর কে বুঝতে পারো না যে এইটুকু ছোট্ট অঙ্ক পড়ে মাথা খারাপ? দেখো ভাই, ট্রেন দেখো এখানে বলেই দিচ্ছে 100 মিটার দীর্ঘ একটি মেল ট্রেন বিপরীত দিক থেকে আসা 35 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে, এই যে যাত্রীর কথা বলেছে এখানে, কিন্তু ট্রেনটার কথা বলেনি যে ট্রেনটা অতিক্রম করছে, যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনের গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? তার মানে যাত্রীকে কিন্তু অতিক্রম করছে সে। কয় সেকেন্ডে যাত্রীকে অতিক্রম করেছে? 4 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এখানে আসলে কি 25 মিটার পার সেকেন্ড, তাই তো? আচ্ছা, এখানে যদি আসে তাহলে দেখা গেল 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গতিবেগ। নো, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। কারণ যে ট্রেনে আসছে, যে ব্যক্তিটা বিপরীত দিক থেকে আসছে, ব্যক্তিটার নাই দৈর্ঘ্য নেই, কিন্তু ট্রেনটা তো স্পিডে আসছে, তাহলে ব্যক্তিটার স্পিড তখন কি ওই ট্রেনটার স্পিড। ভুলে গেলে হবে? 90 - 35। তাহলে কত হয়ে যাবে? 90 এর থেকে তার গতিবেগটা বাদ যাবে, তাহলে 90 এর থেকে 25 বাদ গেলে কত হবে? 25 না 35? 35 বাদ যাবে। 55 হবে। তাহলে অ্যান্সার 55। যারা 90 করছে ভুল করছে, পরীক্ষার সময় এরকম থাকবে। বুঝতে পেরেছো? চলো, একটি ত্রিভুজের ভূমি 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে উচ্চতা শতকরা কত কমাতে হবে? একই অঙ্ক সোজা। 10% বৃদ্ধি মানে কম করতে হয় কত? 9 পূর্ণ 1/11%। মুখস্থ হয়ে যাওয়ার কথা একদিন। তো এটা মানে কি 100/11। না পারলে এইভাবে করে নেবে। 10 ছিল, 10% বৃদ্ধি মানে কত? এই 100 ছিল, 10% 110, এটা কেটে দাও, 11 থেকে আবার 10-এ ফিরতে হবে। ঠিক আছে, করলেই চলে আসবে। চলো, 49 লিটার জল মিশ্রিত দুধ কিন্তু 49 লিটার দুধের ঘনত্ব 80%। আচ্ছা, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব? কিছুই না ভাই। দেখো দুধের ঘনত্ব 80% মানে দুধ আসে 80%। ঠিক আছে, তাহলে 49 লিটার জল মিশ্রিত দুধে 80%, আচ্ছা দুধের ঘনত্ব 80%, কত লিটার জল মিশালে নতুন মিশ্রিত দুধের ঘনত্ব 70% হবে? এটা একদম মুখোমুখি করা যায়। কীভাবে করতে হবে বলো তো?
দেখো সিম্পল, আমি করে 49 দিচ্ছি। 80%টা কি তাহলে দুধ? দেখো ভালো করে দেখো, ওইভাবে করার দরকার নেই। 49 তো ঘনত্ব আছে, আগে 80% ছিল, এখন 70%-এ পৌঁছেছে। তাহলে 70 এসছে, কত কমে? 10 কমে। ঠিক আছে, কত কমলো? 10 কমে। তার মানে অ্যান্সার কত আসছে দেখো তো, 7 7 49। তার মানে কি বলতে চাইছে এটা? আচ্ছা, মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব এত, কি বল, কত লিটার মেশালে? 7 লিটার মেশালে। ঠিক আছে, এটা একদম সোজা সাপটা মেথড মনে রাখবে, যে 49 লিটার ছিল, 49 লিটার ছিল, এটা কেন হয় একটু এলাবোরেট করলে বুঝতে পারবে। 49 লিটার ছিল, সেখানে 80% তো ছিল, সেখান থেকে এখন কমে কত হয়েছে? 70%। 70। তাহলে সেইখানটা এখন দাঁড়িয়ে গেছে 70%, তাহলে কমলো কত? 49 ইন্টু 10/10 লিখবো। ঠিক আছে, মানে আর 10-এর 10 হয়ে গেল, তাহলে এখানে কাটলে কত হয়ে যাচ্ছে? 7 7 49। ঠিক আছে, অ্যান্সার 7। তাহলে মিশিয়ে তো 7। বোঝা গেল ভাই? আবার যদি না বুঝতে পারো আবার বোঝাচ্ছি। 80 থেকে 70 হয়েছে, মানে এখন এই 70 অংশের মধ্যে তুমি এই যে ঘনত্বটা কমে গেল, কত অংশ? 10 অংশ। এই 10 অংশের ভ্যালুটাই বের করতে হবে। ঠিক আছে, তার মানে এই 10 অংশ কি মিশিয়েছো? জল মিশিয়েছো। তাই 49-এর 10 অংশ, 10 মানে 10/70 অংশ করলে চলে আসবে, তার মানে 7 লিটার। আবার ক্লিয়ার করে দিলাম। চলো ভাই, মাইক্রোফোন অফ করবে, বারে বারে বলছি, আই এম রিকোয়েস্টিং ইউ অলওয়েজ। আচ্ছা, 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম চোঙাকৃতি রোলারের পরিধি, এটা কিন্তু তোমার জানতে হবে। দেখো, 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম চোঙাকৃতি রোলারের পরিধি 2 মিটার। রোলারটি 112 বার পূর্ণ পাক দিলে যে জমি অতিক্রম করবে তার কি? দেখো, একটা সিম্পলি কথা বলি তোমাদের, তাহলে রোলার যে এক পাক দেবে, তার মানে রোলারটা কি পাক দিচ্ছে? রোলারটা এক পাক দিল মানে কি পাক দিল? পরিধি। পরিধি পাক দিল, তাই তো। আর যদি এরকম একটা থাকে রোলার, এরকম রোলার রয়েছে, এটা যদি আমি বিস্তৃত করে ভেঙে করি, ঠিক আছে, 3D মতো হবে, যাই হোক, তার মানে সেটা কি হিসাবে মানে চৌকো হয়ে যায় না? এটা চৌকো মতো জমি হয়ে যায়। যখন এটা মনে করো, একটা তুমি গোলাকার কোনো পাইপকে, মানে পাতলা পাইপকে কেটে বা কোনো পাতকে যদি গোলাকার কেটে আমি যদি সাইজ করি, সেটা চৌকো আকার হয়ে যায়, হবে না এরকম? এটাকে যদি আমি মুড়ে করি, কেটে দিই, হবে না চৌকাকার হয় তো নাকি? সমান করে যদি কাটো, তার মানে পরিধিটাই হচ্ছে এক একটা পাকে তার পরিধিটা অতিক্রম করছে, তাই তো নাকি? তাহলে 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম চোঙাকৃতি, চওড়া মানে কি? চওড়া মানে কি? জবাব বাবা, বুঝতো নাকি এটা? 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম মানে হচ্ছে চওড়াই, চওড়াই, এই যে চওড়াই। আচ্ছা, চওড়াই স্টিম। উচ্চতা। চওড়া কি উচ্চতা? না, এটা চওড়া, এইটা চওড়া না। চওড়া দৈর্ঘ্য। আরে দৈর্ঘ্য হবে এটা, চওড়াটা প্রস্থ হয় তো। চওড়াটা প্রস্থ হয়, তার মানে কি সেটা ব্যাসার্ধ না ব্যাস? এখানে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 3। একটি স্টিম চোঙাকৃতি রোলারের পরিধি 2 মিটার। রোলারটি 112 বার পূর্ণ পাক দিলে যে জমি অতিক্রম করবে তার ক্ষেত্রফল। তাহলে দেখো, 2 যদি পরিধি হয়, তাহলে 120 বার পাক দেওয়া মানে কি? কতটুক যাবে সে? 240। 240। আচ্ছা, 240 কত যাবে? 240। আর চওড়া কত বলেছে? 2। ভাগ করলে কি পেয়ে যাবে? ক্ষেত্রফল পাবে। আর চওড়া মানে কি তাই বলো আগে, তারপরে আসছে। প্রথমেই আমরা করছি চওড়া মানে উচ্চতা, মানে এই যে একটা রোলার যদি আমরা তৈরি করি ভাই, তাহলে এই রোলারটার পরিধি এর সঙ্গে যখন চওড়া মানে এই যে এইটা গুণ করব, তখন টোটালটার কি পাবো? এই টোটালটার
ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল বোঝা গেল? এক এক বারের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে চওড়া বলছে 0.6 মিটার, আর তার সঙ্গে আমি পরিধি গুণ করব, করলেই মিটার। পাবো কি আমি? 0.12 মিটার। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এই পরিধি মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য, আর এইটা চওড়াটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল এক এক বারে 1.2, 6 দুগুণি 12, মানে 1.2। ঠিক আছে? 1.2 বর্গমিটার প্রত্যেক বারে যাচ্ছে, কিন্তু এরা গেছে কত? 120 বার। তাহলে অ্যান্সার কত আসবে? পয়েন্ট তুলে দিলে 10, অ্যান্সার আসবে কিন্তু 12 12 144। বুঝতে কারোর অসুবিধা? এইবার এইবার তো অন্তত অসুবিধা নেই। বুঝতে পেরেছি। বুঝেছো? বুঝতে না হলে জিজ্ঞাসা করবে চোঙের পরিধি কি বলে বাবা, এই তো বলেই দিচ্ছে, এরা বুঝতে পারেনি, অনেকে কথাই বলছে না। এদের তেরি। ফার্স্টে উচ্চতাই তো বললাম 6টা। হ্যাঁ, 6 উচ্চতা ঠিকই আছে, চওড়া। আর এটা হচ্ছে পরিধি। পরিধি কি? এই যে এইটা পরিধি, এইটা হচ্ছে পরিধি, আর তার সঙ্গে আমি যে উচ্চতাটা গুণ করি, কি পেয়ে যাব? এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো এক পাক মানেই তো ক্ষেত্রফল। 0.6 মিটার, ডেসিমিটার থেকে মিটার করে দিলাম, 0.6 মিটার। কারণ ডেসি দেখো, মিটার ডেসি, তার মানে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাও মিটার। এর সঙ্গে 2 মিটার গুণ করলে, তাহলে প্রত্যেক বারে কত যাচ্ছে? 1.2, 120 বারে কত যাবে করলে অ্যান্সার। ছোট্ট একটা অঙ্ক। চলো এবার দেখি 21 নম্বর অঙ্ক করছি আজকে। দেখো, একটি বাক্সে 1 টাকা, 2 টাকা, 50 পয়সা এবং 20 পয়সা এর মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা আছে। সংখ্যার অনুপাত এত হলে 50 পয়সা সোজাই আছে। তো আমার প্রথম কাজ হবে সংখ্যার অনুপাত থেকে কি করা? টাকায় কনভার্ট, কারণ এখানে টাকা আছে। তাহলে 5 বলেছে, 5টা আছে 1 টাকা, টাকায় কনভার্ট করলে কত হবে? 5 টাকাই হবে। ভেরি গুড। 4টে আছে 2 টাকা, তাহলে ক টাকা হবে সেটা? 8 টাকা। 4 দিয়ে 8 টাকা হবে। ভেরি গুড। আচ্ছা, 6টা আছে 50 পয়সা, তাহলে কত লিখবো? 3 3 টাকা। লিখবো, কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 6টা 50 পয়সা মিলে কটা হবে? 3 টাকা হবে। আচ্ছা, 20 পয়সা এর মুদ্রা মিলিয়ে মোট এত। আচ্ছা, 10টা 20 পয়সা মানে কি? 5টা 20 পয়সা মিলে 100 পয়সা। 100 পয়সা মানে 1 টাকা, তাহলে 10টা মানে 2 টাকা, 10টা 20 পয়সা মানে এই পেয়ে গেলাম। তাহলে টাকার রেশিও পেয়ে গেলাম। মোট কত বলছে? 18। মোট হচ্ছে 18। অঙ্কে সেটা বলেছে 40। আনুপাতিক হারের টোটাল বলছে 18, আর এই দিকে যখন দেখছি টাকা হিসেবে বলছে কত? 720। কত গুণ বেশি? 40। 4 18 মানে 72, 120। 40 গুণ বেশি। তাহলে 50 পয়সা আছে এমন টোটাল টাকার পরিমাণ কত? এটা তৃতীয় নম্বরে। 3 টাকা। 3 টাকা, 3 ছিল। 3-এর সঙ্গে 40 গুণ করলে কত হবে? 3 4 12, 120। তাহলে 120। 50 পয়সার মূল্য কত চেয়েছে? তাহলে 50 পয়সার মূল্য কত? 120 টাকা। 20। ওটাই হবে অ্যান্সার। মূল্যই চেয়েছে, তাহলে 120 টাকা হবে। যদি বলতো এখানে কতগুলো 50 পয়সা আছে, তাহলে কি করতাম? 120 ইন্টু 6 কেন করবি রে বাবা? 2 করতাম। বা আর একটা কাজ করতে পারতে, সংখ্যা তো বলেই দিয়েছে, 6 বলেছে, তার সঙ্গে 40 গুণ করে দিতাম। আর সংখ্যা তো বলেই দিয়েছে, তো আমাদের থেকে কত গুণ? অনুপাত থেকে 40 গুণ, তাই 6-এর সঙ্গে 40 গুণ করে দিতাম। হ্যাঁ, ওইভাবে করবে। 4 6 24, 240 একবারে চলে আসতো। বা তুমি এখান থেকে যদি করো তাও চলে আসবে 240। চলো, বলছে একজন তার যাত্রাপথের হাফ অংশ 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, 1/3 অংশ 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 40 কিলোমিটার ঘন্টা বেগে গেলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? সব থেকে বেস্ট কি জানো তো? এটা 100% ধরে নাও, সুবিধা হয়ে যাবে। বলেছিলাম মনে আছে? বা তুমি যদি 100% নাও ধরো, 100% ধরার দরকার নেই। তুমি কি করবে? হরগুলোর এলসিএম করে দাও। হরগুলোর এলসিএম করলে কত? 6 হবে। তাহলে 6 হচ্ছে মোট ডিস্টেন্স, 6 হচ্ছে এই অঙ্কর ক্ষেত্রে গড় গতিবেগ বের করতে বলবে, সমগ্র যাত্রাতে গড় গতিবেগ। সেক্ষেত্রে মাথায় রাখবে গড় গতিবেগের সূত্র কি?
টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টাইম আমরা Total জানি time. যে ডিস্টেন্স বাই টাইম করে স্পিড, তো এখানে এই টাইপের ভেঙে ভেঙে যখন যাবে ডিস্টেন্স, তখন টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত, আমরা হরগুলোকে গুণ করে দেবো। 3 আর 2 পেয়েছি, মানে 3 দুগুণি কত, 6। টোটাল 6 ডিস্টেন্স পেলাম 6। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স 6, বলছে হাফ অংশ, তাহলে 6 এর হাফ অংশ মানে কত, 3 3। 3 যাচ্ছে কত, 20 কিলোমিটার পার ঘন্টা। ভেরি গুড, তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা লিখে দাও এখানে, 20 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, আর 1/3 অংশ, তাহলে 6 এর 1/3 মানে কত, 2 6 এর 1/3 মানে 2। ভেরি গুড, আর 2 যাচ্ছে কত, 10 10 কিলোমিটার পার ঘন্টা। ওকে, ভেরি গুড। তারপরে বলছে বাকি অংশ, তাহলে দেখো 3 আর 2 5 হয়েছে, বাকি কত আছে, 1 আছে। 1/40 তাহলে 1/40, এই আসলো সময়। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ডিস্টেন্সকে যখন আমরা টাইম দিয়ে ভাগ করলাম, ইন্ডিভিজুয়াল টাইম পেয়ে যাব, সরি স্পিড দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে টাইম, আর মোট ডিস্টেন্স 6, মোট ডিস্টেন্স 6 পেয়েছিলাম। তাহলে এটাকে আমরা কি করব, 6/এইটার যোগফল, টাইম পেয়ে গেলাম ওটা যোগ করলে। তাহলে এদের এলসিএম করলে কত হবে ভাই, 20, 10, 40 আসবে। তাহলে উপরে যোগ করো, এটা 3 এর সঙ্গে 2, মানে 20 দুগুণ 40, মানে 6 আসবে, প্লাস এটা কত আসবে, 4 10 কে 40 মানে 8 আসবে, প্লাস 1, যোগ করলে কত আসছে, 15/40 আসছে। মোট সময় উল্টে যাবে, 40টা নিচে না লিখে ডাইরেক্টলি আমরা উপরে লিখতে পারি, হয়ে যাবে কত, 3/8 40 এখানে। তাহলে এখানে যদি কাটি, 3 2 এ 6, আর এদিকে 3 5 এ 15, 5 8 এ 40, তাহলে 8 দুগুণি 16 এলো। দেখো এইবার তোমাদের হিসাবের সুবিধার্থে কি করতে পারো, 3টাকে যদি কাটার চেষ্টা করো, যে কাটবো, তাহলে 3টাকে 300 ধরে নাও। এটাকেও দেখো 2 শূন্য দিলে মানে এগুলোকেও 2 শূন্য করে বাড়িয়ে দাও, আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর তখন কি করতে হবে, 6টাকেও 3 শূন্য বাড়িয়ে দিয়ে 600 করে দেবে, তখন আর ভগ্নাংশও আসবে না। এগুলো বুদ্ধি, নিজের বুদ্ধি। কারণ আমি তখন 20কে যদি 300কে যদি 20 দিয়ে ভাগ করি, কত আসবে, 15 আসবে। পাগল, 15 আসবে না। আবার একে যদি আমি ভাগ করি, 20 আসবে। একে ভাগ করলে 10 এবার পয়েন্টে চলে আসছে, 10 না, 2.5 আসছে, 2.5 আসছে, পয়েন্ট আসলো। যাই হোক, এভাবেও তুমি করতে পারো, বা ভগ্নাংশ করেও করতে পারো, যেটা ইচ্ছা করবে চলে আসবে। শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল ইন্ডিভিজুয়াল টাইমের যে টোটালটা সেটা। 79 কি বলছে, পি এর মান কিউ এর থেকে 10% কম। তাহলে কি, পি এর মান কিউ এর থেকে 10% কম, তার মানে কিউ যদি 100 হয়, পি হবে 90, এটা বলেছে। এবার কি বলছে, কিউ এর মান 125 থেকে 10% বেশি। আচ্ছা, এখানে ক্লু দিয়ে দিয়েছে তোমার, তাহলে এটা আমার করার দরকার নেই, কারণ এখানে বলেই দিয়েছে যে 125 থেকে 10% বেশি কার, কিউ এর মান। তাহলে 125 থেকে 10% বেশি মানে কত, 110/100 কত, 110/100 করব, তাই তো। এটা কেটে দিলাম, এটা বোঝো তো নাকি। হ্যাঁ, এবার আমার যে পি এর মান, পি এর মান আবার কি বলেছে, কিউ এর থেকে 10% কম, তাহলে এর আবার এইটা ক্যালকুলেশন করলে কি পাবো, পি এর মান। আর এর থেকে আবার 10% যদি কমিয়ে দিই, 10% কম মানে কত, 90% করে দিই, তাহলে কার মান পাবো, 90/100 পি এর মান পাবো। কাটলাম। আচ্ছা, তাহলে এখানে আছে কত, আমরা কাটতে পারি, 5 2 এ 10, 5 25 এ 100, 5 5 এ 25, 5 2 এ 10। ঠিক আছে, দেখো উপরে তাহলে কত আসছে, 5 9 45 গুণ 11 মানে 495, গুণ করে দিলাম ডাইরেক্ট। আর নিচে আসছে 4, তো এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত হবে, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 2 এ 8, 123 পয়েন্ট সামথিং এরকম আসছে। 4 দিয়ে দেখছি,
4 2 8, 1 আছে 15, 3 4 12, তাহলে এখনো কত বাকি? 3 বাকি মানে 0.75, 4 দিয়ে ভাগ করা মানে, তাহলে 123.75 অ্যান্সার, এটা 75 অ্যান্সার। বোঝা গেল? চল, বুঝবে অ্যান্সার করবে, আর কিচ্ছু না। 240 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ? তাহলে টাকার পরিমাণটা উপরে লিখে দাও। তাহলে 10% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি করছো বাবু? 90%। আর এই 90% টাকাটা চেয়েছে, তাই 90% দাম কত বলেছে? 240 টাকা। 20% লাভ করছো মানে কত পার্সেন্টে বিক্রি করবা? 120%। হয়ে গেল অ্যান্সার। তাহলে 90% মানেই 240, তাহলে 120% মানে কত? 0 পার্সেন্টেজ পাশে আউট, 20 0 0 কাটা। এইবার এখানে 3 4 12, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 8 24, এটা 0, এই 4টা 32, 1 0 320 টাকা। অ্যান্সার অপশনটি। এবার বলো ভাই, কারোর যদি কোনো কোশ্চেনে অ্যান্সারে বুঝতে অসুবিধা হয়, আই অ্যাম হিয়ার। ভয় রাখা যাবে না, অঙ্ক হোক, ইংলিশ হোক, যে কোনো